আচ্ছা আচ্ছা, কোষ দিয়ে আমরা পড়ছি আজকে, শুরু করছি কোষ দিয়ে। তাহলে কোষের স্টাডিকে আমরা বলা হয় সাইটোলজি। আর ডিসকভারি করেছিলেন প্রথম হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে ডেড সেল। ডেড মানে মৃত কোষ। ডেড সেলটা কোথাকার প্রথম সেল পাওয়া গেছিল সেটা বল, কে বলতে পারবে? ডেড ডেড সেলটা যে প্রথম কোষ আবিষ্কার হলো, সেই সেলটা কিসের ছিল? ডেড ছিল। কিসের ছিল? উদ্ভিদের, অবশ্যই উদ্ভিদের। কিসের ছিল বলতে পারবে কেউ? কর্ক ছিল, কর্ক। ঠিক আছে, কর্কের সেল ছিল। কর্ক হয় না যে ঢাকনায় লাগানো থাকে, ওই সেই কর্ক। আর লিভিং সেলের ডিসকভারি কে করে? লিভিং সেল অ্যান্টনি ভন লিভেনহক। ঠিক আছে, এটা কত সালে করেন? 1600। এটা কি সেল ছিল? লিভিং সেল, কিন্তু এটা পুকুরের পন্ডের উপরে যে ইয়ে থাকে, শৈবাল থাকে সেটা। ঠিক আছে, পন্ড ছিল। পন্ড নিয়ে তিনি কাজ করেন। এবার এই সম্পর্কিত একটা থিওরি আছে, সেটা হচ্ছে সেল থিওরি। সেল থিওরি কে লেখেন? সেল থিওরি কে লিখেছিলেন 1838 সালে? সেল থিওরি কে বলতে পারবে? শেলডন আর সোয়ান। ঠিক আছে, সেল থিওরি দিয়েছিলেন হচ্ছে শেলডন এবং সোয়ান। হয়ে গেল। আচ্ছা, আর একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটাও দরকার, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অমনিস সেলুলোয়া এ সেলুলা। এটা এরকমই হবে, এটা কিছু করার নাই। ঠিক আছে, এটা এরভাবে লিখতে হবে। এটা একটা ফ্রেঞ্চ টার্ম। এটা কে দিয়েছিলেন শুধু সেটা জেনে রাখতে হবে। এটা গ্রুপ ডিতে আসা কোশ্চেন। ঠিক আছে, গ্রুপ ডিতে আসাই কোশ্চেন একটা। কিন্তু এখানে যেগুলো বলছি কোনোটাই কিন্তু গ্রুপ ডি কোশ্চেনের বাইরে না, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, কোনোটা বানিয়ে বলছি। ঠিক আছে, এইটা দিয়েছিলেন হচ্ছে রুডলফ ভিশ চুয়া। রুডলফ ভিশচুয়া বা রুডলিফ ভিশচুয়া। ঠিক আছে, নামটা একটু উচ্চারণ করে নিস ভালো করে। এই হচ্ছে মূলত সেলের হিস্ট্রি। এইবার এর সাথে আরেক কিছু জিনিস আমাদের জানতে হবে, কোনটা ছোট কোনটা বড় সেল। ঠিক আছে, আচ্ছা, হিউম্যান বডিতে সবচেয়ে বড় সেলের নাম কি? ইন হিউম্যান বডি সবচেয়ে বড় কোষ, লার্জেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট সেল কি হিউম্যান বডিতে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওভাম। ঠিক আছে, ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। যেটা কোথায় থাকে? যেটা হচ্ছে ফিমেল বডিতে থাকে। সবচেয়ে ছোট স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম, যেটা হচ্ছে মেল বডিতে থাকে। মনে থাকবে? স্পার্ম মানে কি? শুক্রাণু। তাহলে লার্জেস্ট হচ্ছে এক্সেল, যেটা ডিম্বাণু, আর স্মলেস্ট হচ্ছে শুক্রাণু বা স্পার্ম সেল। ঠিক আছে, ই হবে। ঠিক আছে, স্পার্ম বানাবে। লংগেস্ট সেল কি হিউম্যান বডির? কে বললো? গুড। লংগেস্ট সেল কি? লংগেস্ট দীর্ঘতম সেল, লম্বায় বড়। স্নায়ু কোষ হচ্ছে লংগেস্ট। ঠিক আছে, সেটা হচ্ছে নিউরন। এইবার যদি বলে দেখ, খেয়াল করে দেখ, ফিমেল বডিতে লার্জেস্ট সেল তো হচ্ছে ডিম্বাণু, কিন্তু ফিমেল বডিতে কি স্পার্ম থাকে? তাহলে স্মলেস্ট সেল কি হবে? শুক্রাণু থাকবে কি করে? মেয়েদের বডিতে শুক্রাণু থাকে না, তাহলে স্মল সেল কি হবে বল? ফিমেল বডির স্মল সেল হচ্ছে আরবিসি। আরবিসি মানে লোহিত রক্ত কণিকা। বোঝা গেল? আরবিসির শেপ কেমন হয় কে বলতে পারবে? আরবিসি দেখতে কেমন হয়, শেপ কেমন হয়? গোল চ্যাপ্টা।
এটাকে একটা নাম আছে, এটাকে বলে বাইকনকেভ। বাইকনকেভ শেপ হয়, ঠিক আছে। বাইকনকেভ মানে হচ্ছে এইরকম হয়, কাইন্ড অফ একটা গোল এরকম হবে, কিন্তু মাঝখানটা এরকম একটু চ্যাপ্টা থাকবে, বোঝা গেল? বাইকনকেভ শেপ, এরকম একটু চ্যাপ্টা থাকবে, এটা হচ্ছে আরবিসির এরকম হবে, আরবিসি দেখি, ঠিক আছে। শেপটা এরকম হবে, এটাকে বলে বাইকনকেভ শেপ। যেগুলো যেগুলো লিখছি সব লিখে নিবি কিন্তু, ঠিক আছে। আর যে না লিখলে কিছু করার নেই, তাহলে হবে না কমপ্লিট। আচ্ছা আর কি আছে? আচ্ছা ইন জেনারেল, যদি ইন জেনারেল বলি, মনে কর এমনি পৃথিবীতে সব থেকে বড় লার্জেস্ট সেল কি? লার্জেস্ট সেল ইন জেনারেল যদি বলি, সেটা হচ্ছে অস্ট্রিচ, মানে উট পাখির ডিম, ঠিক আছে। অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম। আর ছোট সেল, অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম, আর ছোট সেল কি? সব থেকে স্মলেস্ট সেল, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এক ধরনের ব্যাকটেরিয়া। এটা হচ্ছে স্মলেস্ট। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে স্মলেস্ট সেল। নেক্সট চলে আসি, এবার হচ্ছে সেলের গঠনে চলে আসবো, সেল কি কি দিয়ে তৈরি। ঠিক আছে, মূলত সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, কে বলতে পারবে সেলকে দুই ভাগে ভাগ করা যায়? একটা প্রাণী সেল, উদ্ভিদ সেল তো আরো অনেক পরে আসবে, তার আগে বল। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রো কথার অর্থ, ইউ কথার অর্থ মনে রাখবো হচ্ছে ট্রু, ঠিক আছে। ট্রু মানে কি জানি আমরা? ট্রু মানে কি? সত্যি, মানে যে সেলটা আদর্শ, মানে সত্যি, সত্য সেল, সেটা হচ্ছে ইউক্যারিওটিক। মানে এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস প্রেজেন্ট, আর এর মধ্যে নেই, ঠিক আছে। নিউক্লিয়াসটা কি? অ্যাবসেন্ট। যেগুলো এককোষী, যেগুলো এককোষী জীব মূলত প্রোক্যারিওটের মধ্যে পড়ে, তাদের কি নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না মূলত, ঠিক আছে। এগুলো আরো পরে আমরা ভাগ করবো আরো। এবার চলে আসি সেলের পার্ট গুলোতে, ঠিক আছে, যে কি কি পার্ট আছে সেলের, কি কিভাবে করবো। আচ্ছা, তাহলে সেল মূলত আরো দুভাগ, আরো সেলকে যদি ভাগ করি তাহলে দু রকম হয়, তোরা বললি একটা হচ্ছে প্ল্যান্ট সেল আর একটা হচ্ছে অ্যানিম্যাল সেল, তাই না? প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেল। এইবার সেল হচ্ছে, অ্যানিম্যাল সেল কেমন হবে বলতো? অ্যানিম্যাল সেল হচ্ছে এরকম দেখতে হবে, মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, এটাকে ধরে নে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কি জানি? কোষের ব্রেন বলে। কারণ কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের অর্গানিজম যেগুলো আছে, বাকি যেগুলো অর্গানিজম আছে সেগুলোকে কি করে? সেগুলোকে ও চালনা করে, সেই জন্য কোষের ব্রেন বলে।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমাল সেল ধরে নে। আর প্ল্যান্ট সেল দেখতে হবে এরকম, ঠিক আছে, কাইন্ড অফ এরকম দেখতে হবে। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখ, ছবিটা দেখেই বুঝতে পারছি। এটা অনেকটা ফ্লুইড, মানে অনেকটা শেপটা একটু অন্যরকম, আর এটা একটা রিজিড শেপ আছে। রিজিড মানে কথার অর্থ হচ্ছে একটা স্থির শেপ আছে, একটা ফিক্সড শেপ আছে, তাই না, পুরু শেপ আছে। তো এটা হচ্ছে সেল ওয়াল থাকে এতে, মানে কোষ প্রাচীর থাকে, আর এখানে থাকে হচ্ছে কোষ কোষ পর্দা, বা এটাকে বলে মেমব্রেন, ঠিক আছে, সেল মেমব্রেন বা কোষ পর্দা। বোঝা গেল বিষয়টা? এইবার এই কোষ পর্দাটা বা মেমব্রেনটা কি দিয়ে তৈরি? এটা হাফ থাকে হচ্ছে প্রোটিন, আর হাফ থাকে হলো লিপিড। প্রোটিন আর লিপিড আমরা জানি, ঠিক আছে, হাফ থাকে প্রোটিন আর হাফ থাকে হচ্ছে লিপিড। প্রোটিন, লিপিড এবং ফ্যাট আমরা বুঝি জিনিসটা কি, লিপিড আর ফ্যাট কাছাকাছি জিনিস, প্রোটিনটা হচ্ছে আলাদা জিনিস। হাফ প্রোটিন এবং হাফ হচ্ছে লিপিড, মনে রাখবে জিনিসটা। 50% প্রোটিন এবং 50% লিপিড দিয়ে তৈরি হয় হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। বোঝা গেল? আর এখান থেকে কি বলতে পারি, কোষ পর্দা কি তৈরি কি করছে? এটা একটা শেপ দিচ্ছে, শেপ, আবরণ তৈরি করছে, তো একটা শেপ তৈরি করছে কোষ পর্দাটা। আর এটা কি লিভিং? অবশ্যই লিভিং মানে কি জীবিত, তাই তো, লিভিং মানে কি জীবিত, জীবিত কোষ পর্দাটা অবশ্যই জীবিত হবে। আর একটা জিনিস আছে, আমরা যখন ছোটবেলায় ব্যাপন, অভিশ্রবণ এগুলো পড়েছিলাম, তখন ওখানে একটা কথা আসতো ভেদ্য এবং অর্ধভেদ্য, তাই না? অর্ধভেদ্য কথার অর্থ কি, কে বলতে পারবে? যেটা সিলেক্ট করে যে কোনটা তার ভেতরে ঢুকবে বা বেরোবে, ঠিক আছে, মানে অর্ধভেদ্য কথার অর্থ হচ্ছে ফ্রিলি মুভ করতে পারবে না এলিমেন্টস গুলো, যেগুলো তার মিনারেলস আছে বা জিনিসপত্র আছে, সেগুলো ফ্রিলি সেলের ভেতরে ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। সেল তাকে রেস্ট্রিক্ট করবে, সেল বুঝবে যে এটা আমার ভেতরে আসতে পারে, সেটা ঢুকবে। অর্ধভেদ্য কথার অর্থ হচ্ছে সমস্তটা ভেদ করতে পারবে না, সমস্ত কিছু। এটাকে বলে হচ্ছে পারমিয়েবল বলে ইংরেজিতে, তো আমি অর্ধভেদ্যই লিখে দিচ্ছি, ঠিক আছে, সিলেক্টিভলি অর্ধভেদ্য, সিলেক্টিভলি। পর্দাটা কিরকম হয়? অর্ধভেদ্য প্রকৃতির হয়। বোঝা গেল অর্ধভেদ্য? আচ্ছা, এবার প্ল্যান্ট সেলে চলে আসি। তাহলে দেখে নিলাম যে প্ল্যান্ট সেলের মধ্যে কি থাকে, তাহলে কোষ পর্দা ছিল, এখানে চলে আসলো কোষ প্রাচীর। আর এখান থেকে আচ্ছা, কি দিয়ে তৈরি? এই যে প্ল্যান্ট সেলের, এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ, LOAC, ঠিক আছে, সেলুলোজ দ্বারা তৈরি। সেল ওয়াল যেটা ছিল সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, মনে থাকবে। আর কোষ পর্দা কি দিয়ে তৈরি ছিল? প্রোটিন আর লিপিড দিয়ে। এটা হচ্ছে সেলুলোজ দিয়ে। বোঝা গেল বিষয়টা? এইবার কোষ পর্দা কাদের কাদের, কোষ প্রাচীর কাদের কাদের থাকে সেটা দেখতে হবে। কোষ প্রাচীর মূলত থাকে প্ল্যান্টসদের, তাই না, উদ্ভিদদের থাকে মূলত। এবার উদ্ভিদ ছাড়াও থাকে হচ্ছে ব্যাকটেরিয়া, প্ল্যান্টস মানে উদ্ভিদদের থাকে, তাছাড়াও থাকে হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি। অ্যালগি জানিস তো কি? হ্যাঁ, অ্যালগি হচ্ছে শৈবাল, ঠিক আছে। ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। আমরা বলি না যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ছত্রাক। ব্যাকটেরিয়া মানে তো জানি ব্যাকটেরিয়া, প্ল্যান্টস মানে উদ্ভিদ। এবার প্ল্যান্টস এর মধ্যে অনেক রকম ভাগ আছে, ঠিক আছে, তাদের ওই যদি ক্যাকটাস বলি তাহলে হবে কিউটিকল দ্বারা তৈরি। আমরা পড়েছি ক্যাকটাসের যে বাইরের আবরণটা তাকে কিউটিকল বলে, ঠিক আছে, তাই তো। কিউটিকল কি করে? ভেপারটাকে বেরোতে আটকায়, মানে যে বাষ্পীভবন যে প্রক্রিয়াটা সেটা যাতে ক্যাকটাসের মধ্যে দ্রুত না হয়, সেই জন্য কিউটিকলটা তাকে একটা মোমের আবরণ থাকে যেটা জলটাকে আটকে রাখে, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া যদি বলে যে ব্যাকটেরিয়া কি দ্বারা তৈরি, ব্যাকটেরিয়ার যে বাইরের আবরণটা সেটাকে কি বলে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে সেল ওয়াল থাকে, কিন্তু বাইরের আবরণটাকে কি বলে? সেটা হচ্ছে পেপটিন, ঠিক আছে, মূলত পেপটিন দ্বারা তৈরি হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কেউ মিস করবে না। পেপটিন,
বাইরের আবরণটাকে পেপটিন বলে, বাইরের যে সেল ওয়ালটা আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটাকে আমরা পেপটিন বলছি। আর ফাঙ্গাসের ক্ষেত্রে কাইটিন বা সিটিন, ঠিক আছে, যাই বলিস না কেন, সিটিন বা কাইটিন, বাংলায় যদি বলি সেটা হবে কাইটিন, কাইটিন বলতে পারিস, অসুবিধা নেই, সিটিন বললে বেশি ভালো হয়, সিএইচ দিয়ে শুরু হয় তো, কাইটিন বা সিটিন। আচ্ছা, অ্যালগি হচ্ছে, অ্যালগি পেপটিন বা সেলুলোজ দুটোই হতে পারে, বা পেপটিন দুটোই হতে পারে। তাহলে এখন আমরা রিভিশন করব। সেলকে দু রকম ভাগ করে দিলাম, একটা হচ্ছে প্ল্যান্ট সেল আর একটা হচ্ছে অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের যে কোষ পর্দা তাকে বলে সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেটা না, কোষ পর্দাকে মেমব্রেন বলে, সেটা হচ্ছে হাফ প্রোটিন আর হাফ লিপিড দিয়ে তৈরি হয়, সেটা লিভিং হয়, অর্ধভেদ্য হয়, মানে হাফ পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল, মানে কথার অর্থ হচ্ছে কিছু জিনিস ভেতরে যেতে পারবে আবার কিছু জিনিস যেতে পারবে না। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, হ্যাঁ ফ্রিলি মুভ করতে পারে, ভেতরে যেতে পারে, বাইরে বেরোতে পারে, ফ্রিলি মুভ হতে। এটা একদম ভেদ্য পর্দা, যাকে যদি বাংলায় বলিস তাকে হবে ভেদ্য। ওটা ছিল অর্ধভেদ্য, এটা হচ্ছে ভেদ্য, ঠিক আছে। আর কি পড়লাম, প্ল্যান্টের মধ্যে এই ইয়েটা পাওয়া যায়, কোষ প্রাচীরটা দেখতে পাওয়া যায়, ব্যাকটেরিয়াকে পেপটিন, পেপটিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে সিটিন, হ্যাঁ, অ্যালগি বা শৈবালের ক্ষেত্রে সেলুলোজ বা পেপটিন দুটোই থাকতে পারে, আর ফ্রিলি মুভ করতে পারে। কমপ্লিট। এখানে কারো কোনো অসুবিধা থাকলে বল। কারো কোনো অসুবিধা থাকলে বল। আচ্ছা, এবার দেখবো হচ্ছে কোষ পর্দার মধ্যে কি ধরনের মুভমেন্ট হয়, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মানে কেউ ভাবতে যে এগুলো কোশ্চেন করানো হচ্ছে না, কিন্তু এগুলো কোশ্চেন, অ্যাকচুয়ালি কোশ্চেন এটাই, ঠিক আছে। যদি পরীক্ষার কোনো কোশ্চেন দেখিস, এই এর বাইরে কোশ্চেন আছে গ্রুপ ডিতে মোটামুটি, আমি এটা রেকর্ড হচ্ছে তা বলছি, আমি এটা এনটিপিসির জন্য তৈরি করেছি। যাই হোক, সেল মেমব্রেন, সেল মেমব্রেনের মধ্যে দু ধরনের সেল, দেখ এবার হচ্ছে আমাদের ট্রান্সফার হবে, ট্রান্সফার কি কি হতে পারে, লিকুইড জিনিসপত্র, আর কি ট্রান্সফার হতে পারে, গ্যাস, গ্যাসের জিনিসপত্র, আর কি ট্রান্সফার হতে পারে, সলিড। এবার বলতে পারিস যে স্যার লিকুইড কি জিনিস, লিকুইড ধর কোনো জল বা তরল, সেটা কি সেলের মধ্যে ঢুকলে সেলটা কি ফুলে উঠবে। গ্যাসের কি হতে পারে, গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো সেলের মধ্যে ঢুকছে নিশ্চয়ই। আরবিসি কি, সেলই ধরে বাবা, আরবিসি কি বহন করে, অক্সিজেন বহন করে, তাই না। আর সলিড পার্টিকেলস কি হতে পারে, সলিড পার্টিকেলস এর মধ্যে বিভিন্ন মিনারেলস, ঠিক না, বিভিন্ন ধরনের মিনারেলস যেগুলো আমাদের দেহের জন্য এসেনশিয়াল মিনারেলস, সেগুলো হতে পারে, সেগুলো সলিড পার্টিকেলস এর মধ্যে আসবে। তো সেল মেমব্রেনকে আমরা যদি এই ভেদ্যতার ভিত্তিতে ভাগ করি, মানে কোন জিনিসটা ঢুকছে কোন জিনিসটা বেরোচ্ছে, এইভাবে মুভমেন্টটাকে দেখি, তাহলে দু রকমের মুভমেন্ট দেখা যায়, একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে, কে বলতে পারবে, অভিস্রবণ। ব্যাপন হচ্ছে, যদি বাস্তবে একটা এক্সাম্পল বলি ব্যাপনে, সেটা হচ্ছে ধূপকাঠি, মনে করো ঘরের কোনায় তুমি জ্বালিয়ে রেখেছো, ধূপকাঠিটা কি হবে, ঘরের কোনা থেকে সারা ঘরে ছড়াবে তো ধোঁয়াটা, ঠিক আছে। তার মানে যখন ঘনত্ব যেখানে বেশি, ধূপকাঠির ধোঁয়াটার ঘনত্ব বেশি, সে ধোঁয়ার ঘনত্বর বেশির থেকে বাতাসের যে ঘনত্ব সেটা হালকা, তো ঘনত্বটা কম, তো তাহলে বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্বের দিকে কোনো কিছু শিফট হচ্ছে, কোনো কিছু যাচ্ছে, তখন তাকে আমরা বলবো ব্যাপন। ব্যাপনে কোনো পর্দার দরকার হয় না, ঠিক আছে, ব্যাপন কোনো পর্দার থ্রুতে যায় না, মানে মাঝখানে কোনো বাধা থাকে না, ঠিক আছে, ওপেনলি চলাচল করে, এটা হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণ হচ্ছে তার মাঝখানে একটা পর্দা থাকে। অভিস্রবণও একই রকম কাজ করে, অতি ঘনত্ব থেকে লঘু ঘনত্বের দিকে যায়, কিন্তু শুধু মাঝখানে একটা পর্দা দেওয়া থাকে। পর্দা, এখন তুই বুঝতে পারবি যে পর্দা বলতে কি বোঝানো হচ্ছে। সেল যে মেমব্রেনটা, ধরে নে সেলের বাইরে একটা লিকুইড আছে, সেল সেটাকে টেনে নিচ্ছে, মানে কোষ সেটাকে টানছে, তাই কি না। তুই মনে কর অনেকক্ষণ তোর হাতটা জলের মধ্যে এরম করে রেখেছিস, হাতটা ধীরে ধীরে কি হবে, ফুলে উঠবে, হয় কি না, হাতটা কি হয়, একটু ফোলা ফোলা হয়ে যায়, তাই তো। তাহলে ফোলা ফোলা বিষয়টাই হচ্ছে অভিস্রবণের জন্য হয়, তার মানে কি জলটা কোষের মধ্যে ঢুকছে পর্দা ভেদ করে, বোঝা গেল, জলটা টেনে নিচ্ছে বডিতে।
বা যে কোনো জিনিস জলে অনেকক্ষণ রেখে দিলে কি হয়, সেটা ফুলে যায়, ওই বিষয়টাই। ঠিক আছে, ব্যাপন আর অভিস্রবণ। তাহলে বোঝা গেল ব্যাপন অভিস্রবণ কি জিনিস। ব্যাপন হচ্ছে হাই ডেন্সিটি থেকে লো এর দিকে যাবে, এর মাঝখানে কোনো মিডিয়াম থাকবে না। মিডিয়াম কথার অর্থ হচ্ছে ভেদ্য বা অর্ধভেদ্য পর্দা থাকবে না। আর অভিস্রবণও সেম, কিন্তু শুধু মাঝখানে একটা পর্দা থাকবে বা কোনো একটা জিনিস থাকবে যেটা ভেদ করে ওই পারে যাবে। বোঝা গেল বিষয়টা। এবার লিকুইড, যেহেতু সেল নিয়ে পড়ছি, লিকুইড সম্পর্কে জানতে হবে। লিকুইড বা ফ্লুইড, সেলের মধ্যে আমরা জানি তরল থাকে। সেলের তরলকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে অতিসারক, আর হচ্ছে সমসারক, লঘুসারক আর অতিসারক। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মনে হতে পারে যে একটু টাফ, খুব টাফ না, একটু জানলেই হয়ে গেল। ঠিক আছে, সলিউশন বা হচ্ছে আমরা যদি সলিউশনের কি হবে, মিশ্রণ। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা যায়, মিশ্রণ অথবা দ্রবণ ধরে নিই। একটা হচ্ছে সমসারক, লঘুসারক, এগুলো সব ক্লাস 10 এর সিলেবাস। অতিসারক, লঘুসারক, অতিসারক। ঠিক আছে, এটাকে সমসারককে বলে আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক। আইসোটনিক সলিউশন হচ্ছে এই ধরনের সলিউশন, শুধু জাস্ট জিনিসটা মাথায় ঢুকিয়ে নি যে আইসোটনিক সলিউশন বা সমসারক সলিউশন কি। সম কথার অর্থই বুঝতে পারছি যে ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স, ব্যালেন্স মানে কি দুদিকে সমান থাকবে, মানে সম। মানে ধরে নে কোনো একটা সলিউশনের মধ্যে একটা কোষ পড়ে গেছে, এবার কোষটা নিজের কোনো পরিবর্তন ঘটালো না, তাহলে কি বুঝতে হবে যে কোষের ভেতরেকার থাকার যে লিকুইড সেটা আর বাইরে থাকা লিকুইড সেটা দুজনেই সমান ঘনত্বের, তার জন্যই তো তারা এক্সচেঞ্জ করলো না। বোঝা গেল বিষয়টা। অভিস্রবণ ব্যাপনের কথার অর্থ কি, যে হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে যাচ্ছে। এবার সেলের ভেতরকার যে ধাত্রটা আছে বা তরলটা আছে, সেটা ডেন্সিটি, সেটার ঘনত্ব বাইরে থাকা তরলের ঘনত্বের যদি সমান হয়ে যায়, তাহলে কি তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে, ব্যাপন বা অভিস্রবণ করবে? করবে না। সেই সিচুয়েশনটাকে বলা হয় সমসারক দ্রবণ। ঠিক আছে, বোঝা গেল, বা আইসোটনিক সলিউশন। এবার হাইপোটনিক কাকে বলে, এক্সাম্পল এটা তোরা নিজের মতো করে ভেবে নিবি। সমসারকের এক্সাম্পল, হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল হচ্ছে কিশমিশ। কিশমিশ প্রথমে কি অবস্থায় থাকে, শুকনো অবস্থায় থাকে। এটাকে জলে ফেলে দিবি, কি হবে, ফুলে যাবে। তার মানে কি জলটা ভিতরে টেনে নিল, তারপরে সে নিজের ডেন্সিটিটা বেশি হয়ে গেল এবং সে নিজের ইয়েটাও বড় করে ফেললো, প্লেসটা মানে শেপটা বড় করে ফেললো। এই যে শেপ বড় হলো, এইটাকে বলা হচ্ছে হাইপোটনিক বা লঘুসার। বোঝা গেল বিষয়টা। হাইপারটনিক হচ্ছে যখন চুপসে যায়, মানে কোনো একটা জিনিস আছে যখন হচ্ছে চুপসে যায়। এবার ধর তোকে একটা কথা বলি, জোক, জোকের উপরে লবণ দিলে জোক মরে যায় কেন, কে বলতে পারবে? সহ্য করতে পারে তো না, সেটা তো আলাদা জিনিস। ভেতরকার মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে এইটা, হাইপারটনিক সলিউশনের মেকানিজম। যখন তুই ওর উপরে NaCl বা সোডিয়াম ঢেলে দিচ্ছিস জোকের উপরে, তখন জোকের যে ভেতরকার কোষটা থাকে, কোষের ভেতরে জলটা সংকুচিত হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়। হ্যাঁ, আর একবারে ব্লাস্ট করে, বুঝতে পারলি, ফেটে যায়, যার কারণে জোক মরে যায়। বা জোক, এটা যদি জোকের থেকে বেশি যদি আমি বলি তাহলে হবে হচ্ছে অ্যাসকারিস, মানে ক্রিমির ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হাইপারটনিক সলিউশনের বিষয়টা। ঠিক আছে, হাইপারটনিক সলিউশন হচ্ছে যখন যে কোনো বস্তু যখন চুপসে যাবে, জাস্ট এটাই শুধু মনে রাখবে, চুপসে যাওয়াকে হাইপারটনিক সলিউশনের মধ্যে পড়ে। যখন কোনো কিছু চুপসে যাবে, বোঝা গেল জিনিসটা, মানে শ্রিঙ্ক করে যাবে, শ্রিঙ্ক। এটা হচ্ছে শ্রিঙ্ক, এটা হচ্ছে ফুলে যাওয়া, আর এটা হচ্ছে ব্যালেন্স। মনে থাকবে,
ব্যালেন্স, ফুলে গেল, সিঙ্ক করে গেল, চিপসে গেল। তিনটে সলিউশন বোঝা গেল কি কি হচ্ছে জিনিসটা। ব্যাস, নেক্সট। এবার আসল জিনিসে আসবো। এবার হচ্ছে বিভিন্ন অর্গানিজম দেখবো, ঠিক আছে, যে সেলের মধ্যেকার বিভিন্ন অর্গানিজম, সেল অর্গানস। এক নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। কে বলতে পারবে সাইটোপ্লাজম কি? তোরা শুধু শর্ট কোশ্চেন পড়েছিস না? সাইটোপ্লাজম কি বল? ধরে নে এটা একটা সেল। হ্যাঁ, এটা ধর নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াস এবং সেল অর্গান ছাড়া যে সমস্ত যে লিকুইডটা থাকে, পুরো লিকুইড, এটাকে বলে সাইটোপ্লাজম। কোষের মধ্যেকার থাকা লিকুইডকে বলা হয় সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজম হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি বলে? ব্রেন অফ সেল। আর কি বলতে পারি, তাই না? নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন। এটা কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন। ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন, ঠিক আছে। আচ্ছা, সাইটোপ্লাজম এবং অর্গানিজম, সেলের ভেতরে থাকা বিভিন্ন অঙ্গাণু এবং সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। বোঝা গেল? সবকিছুকে একত্রে আমরা বলি প্রোটোপ্লাজম। এটা কে আবিষ্কার করেছিল? কে বলতে পারবে? প্লাজম, ভালোই তো পারছিস। পারকিনসি। স্পেলিংটা অত খেয়াল করবি না, যা আছে পারকিনসি উচ্চারণ হবে, পারকিনসি, ঠিক আছে। বোঝা গেল? ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসকে আবিষ্কার করে রবার্ট ব্রাউন। ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। সেলের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি 2 নম্বর অর্গানিজম, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি, কে বলতে পারবে? ক্রোমোজোম কি রে? হোয়াট ইজ ক্রোমোজোম? ইয়েস, ক্রোমোজোম হচ্ছে আমাদের জেনেটিক্স বা জিন বহন করে এমন একটা অর্গান, ঠিক আছে। সেল অর্গান এমন যেটা আমাদের জিন বা ডিএনএ কে বহন করে। তাহলে মূলত ক্রোমোজোম তৈরি হচ্ছে ডিএনএ আর জিন জিন স্ট্রাকচার দিয়ে, ঠিক আছে, জিন দিয়ে তৈরি, ঠিক আছে। যদি বলে ক্রোমোজোমের মধ্যে কি থাকে, তাহলে বলতে হবে যে থাকে হচ্ছে ডিএনএ, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে প্রোটিন, সেটাকে বলে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, হিস্টোন প্রোটিন। ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন দ্বারা ক্রোমোজোম তৈরি। এবার ক্রোমোজোম 2 রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার কেউ বলতে পারে যে এগুলোর বাংলা নেই, এগুলোর বাংলা হয় না। আমি বলবো এটাই দেওয়া আছে বইতে, শুধু অক্ষরটা বাংলায় লেখা থাকবে, অটোজোমের জায়গায় অটোজোম এরকম লেখা থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, অটোজোমের সংখ্যা হচ্ছে, টোটাল আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কতগুলো? 46টা, মানে হচ্ছে 23 জোড়া। 23টা পেয়ার থাকে, তাই তো। তার মধ্যে 22টা হচ্ছে অটোজোম, 22 জোড়া, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই এক জোড়া সেক্স ক্রোমোজোমই নির্ধারিত করে যে ভ্রূণ ভ্রূণটা ফিমেল না মেল, ছেলে বা পুরুষ, এই ছেলে বা মেয়ে।
যদি আমার এই একটা পেয়ার এক্স এক্স হয় তাহলে হবে ফিমেল, যদি এক্স ওয়াই হয় তাহলে হবে হচ্ছে মেল। এবার তোমরা বলতে পারো তাহলে 22টা অটোজোমের কাজ কি? কি কাজ 22টা অটোজোমের? কারেক্ট, 22টা পেয়ারের কাজ হচ্ছে পিতামাতার যে দৈহিক বৈশিষ্ট্যটা, যে নাক, চোখ, মুখ কেমন হবে, সেটা হচ্ছে অটোজোম ডিসাইড করে। শুধুমাত্র লিঙ্গ নির্ধারিত হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম দ্বারা, সেটা হচ্ছে একটা পেয়ার এক্স এক্স এবং এক্স ওয়াই। বোঝা গেল? বাকি 22টা ক্রোমোজোম দ্বারা হচ্ছে আমাদের বডি ফিজিক্স নির্ধারিত হয়, অন্যান্য বৈশিষ্ট্যগুলো সব অটোজোম দ্বারা হচ্ছে। ঠিক আছে, এই হলো মূলত হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আর কিছু, আচ্ছা ডিএনএ, ডিএনএ যেহেতু বললাম তাহলে ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কে আবিষ্কার করেছিলেন? ডিএনএ, ঠিক আছে। ডিএনএ পর হচ্ছে ডিঅক্সি, আমি পুরোটা লিখছি না, অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএ ডিসকভারি প্রথম করেন কে? প্রথম সর্বপ্রথম ডিএনএ ডিসকভার করে? তোদের এইটা ভুল হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ডিসকভারি করেছিলেন হচ্ছে ফ্রেডরিক মিস্টার, ঠিক আছে। ফ্রেডরিক ফ্রেডরিক মিস্টার, এটা হচ্ছে বাংলায় লিখবো না, থাক টাইম লাগবে। মডেলটা তো ডিএনএ প্রথম আবিষ্কার করেন ফ্রেডরিক মিস্টার, কিন্তু ডিএনএ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? এই এবার এরকম একটা, এই তো এর মধ্যে থাকে কি থাকে? বন্ড থাকে, কি কি থাকে? এ, টি, জি এবং সি, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ঠিক আছে। এগুলো বন্ড থাকে, শর্করা বন্ড, ওগুলো পড়বো ডিএনএ তে আসলে। ডিএনএ এগুলোকে বলে হিলক্স, ঠিক আছে। ডবল হিলক্স যে মডেল, দ্বিতন্ত্রী মডেল, এটা আবিষ্কার করেন ওয়াটসন এন্ড ক্রিক। আর ডিএনএ আবিষ্কার করেছিলেন ফ্রেডরিক মিস্টার। বোঝা গেল? তাহলে ডিএনএ এর ডবল হিলিক্স মডেল যদি বলে দ্বিতন্ত্রী মডেল, ডবল যে মডেলটা, দ্বিতন্ত্রী মডেল বা ডবল মডেল, ঠিক আছে, যেটা, সেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। মনে থাকবে, ওয়াটসন অ্যান্ড ক্রিক। এটা নাম মনে রাখার কোনো ব্যাপারই নেই, কারণ দেখবি দুজন আছে নামে, ভাবি যেহেতু ডিএনএ এর ডবল হেলিক্স মডেল, দুজনের নাম আছে, ওয়াটসন এবং ক্রিক। বোঝা গেল বিষয়টা? এই অবধি কে কি বুঝলি না বল? সালটা একটু লেখে নে। এটা হচ্ছে 1869, 1869 ফ্রেডরিক মিস্টার। এটা হচ্ছে 1953। কমপ্লিট, এটুকু বোঝা গেছে? এখানে কিছু অসুবিধা আছে বুঝতে পারছিস নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? অল্প অল্প কেন? মনে থাকবে তখনই যখন তুই লিখবি। এটা কি করে পাবি এখন? কার কাছ থেকে পাবি? তুই কার কাছ থেকে পাবি? এটা আমি সেভ করে দিয়ে যাবো, ঠিক আছে। সবাই একটা মানে ভিডিও এমন ভাবে তো রাখবি যেন পুরো পেজটা একজন টানবি, পুরোটা ভিডিও করে আকারে সেভ করে নিবি, আর বাইরে থেকে ওটা দেখে দেখে পড়বি। বোঝা গেল? যারা লিখছিস না। এবার চলে আসি মাইটোকন্ড্রিয়াতে, সবার ফেভারিট মাইটোকন্ড্রিয়া। হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, মানে হচ্ছে কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন হয়?
মাইটোকন্ড্রিয়া দেখতে হয় এরকম একটা বেলুনের মতো হয়, এর মধ্যে আরেকটা লেয়ার থাকে, আর সেরকম কেমন থাকে, এই যেরকম থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো? এটা মাইটোকন্ড্রিয়া না? মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেনটা আছে, মাইটোকন্ড্রিয়ার যে বাইরের কোষ আছে, বাইরের কোষ, এটা হচ্ছে ভেদ্য হয়, ঠিক আছে? ভেদ্য মানে হচ্ছে পোরাস হয়, পোরাস। পোরাস কথার অর্থ হচ্ছে, পোরাস আমরা দেখবি বিভিন্ন স্টোন আছে, স্টোন গুলো হয় না, যেমন ঘষা পাথর হয়, ছোট 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 ফুটো ফুটো থাকে, যাতে ভেতরে জল যেতে পারে, ঠিক আছে? ওই জিনিসটাকে পোরাস বলে। তো ভেদ্য মাইটোকন্ড্রিয়ার বাইরের যে আউটার মেমব্রেনটা, আউটার বাইরের যে কোষের পর্দাটা, বাইরের কোষ পর্দাটা, এটা হচ্ছে আউটার মেমব্রেন। বাইরের কোষ পর্দাটা হচ্ছে পোরাস নেচারের হয়, মানে ভেদ্য হয়, মানে ঢুকতে পারবে ভিতরে, ঠিক আছে? জল ঢুকতে পারবে। আচ্ছা, এর যে ইনার মেমব্রেনটা এইখানটা, এটাকে বলে বহি মানে ভিতরের কোষ পর্দা, ভেতরের যেটা লেয়ার, কোষের যেটা ভেতরের লেয়ার, ইনার মেমব্রেন, ঠিক আছে? এটা হচ্ছে তৈরি দুটো জিনিস দিয়ে, মূলত দুটো জিনিস থাকে এখানে। হচ্ছে এটিপি তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবো, এটিপির ফুল ফর্ম কি? ট্রাইফসফেট কথার অর্থ কি? ফসফেটের তিনটে এলিমেন্ট রয়েছে, ট্রাইফসফেট মানে তিনটে ফসফেট আছে, তিনটে ফসফেট গ্রুপ আছে। যখন আমরা অত্যাধিক ওয়ার্কআউট করি, ধর দৌড়াচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি না, ওটা কেন হয়? ট্রাইফসফেটের একটা ফসফেট গ্রুপ, তিনটে ফসফেট আছে ধর, একটা ফসফেট গ্রুপ এলিমিনেট হয়ে যায়, মানে যেহেতু এটিপিটা কি করে, বার্ন হয়ে ক্যালোরি দেয় আমাদেরকে এনার্জি হিসেবে, তো ওই একটা ফসফেটটা বেরিয়ে যায়, বুঝতে পারলি? এবার তুই ধর বাইরে থেকে কোনো গ্লুকোজ খেলি, সেখান থেকে ওই আরেকটা ফসফেট তখন ওখানে চলে যায়, তখন তুই আবার এনার্জিটা ফিরে পাস, ঠিক আছে? তিনটে ফসফেট গ্রুপ থাকে, ওই জন্য ট্রাই ফসফেট বলে। তাহলে ইনার মেমব্রেনটা হচ্ছে তৈরি হচ্ছে, একটা হচ্ছে ট্রাইফসফেট, ঠিক আছে? আর একটা হচ্ছে লাইকোপিন নামে একটা জিনিস হয়, তো লাইকোপিন না লিখে অ্যাডিনোসাইন লিখে দে, অ্যাডিনোসাইন। এটা মুখস্থ করতে হবে, কিছু উপায় নেই। ইনার মেমব্রেন হচ্ছে অ্যাডিনোসাইন আর হচ্ছে ট্রাইফসফেট। যে এখন এগুলো বোঝানো অসুবিধে যে অ্যাডিনোসাইন কি, তোকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইনার মেমব্রেন যদি বলে যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে, ঠিক আছে, তাহলে তোকে অ্যাডিনোসাইন মনে রাখতে হবে, অ্যাডিনোসাইন আর ট্রাইফসফেট, ঠিক আছে? আর মনে রাখতে হবে এটিপি জেনারেট হয় ওখানে। এছাড়া আর কি আছে? চলো রাইবোজোম পড়ি তাহলে, মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ সবাই ধৈর্য হারিয়ে ফেলছে। রাইবোজোম ইম্পর্টেন্ট খুবই, রাইবোজোম। রাইবোজোম কেমন দেখতে হয়? কেমন? হ্যাঁ, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবো? মেক প্রোটিন। প্রোটিন হচ্ছে তৈরি করে। আর এটা আবিষ্কার কে করেছিলেন, কে বলতে পারবে? আবিষ্কার কে করেছিলেন? জর্জ ই পালাড, ঠিক আছে? জর্জ ই ইপলাড বা ইপালাড, যা বলিস না কেন, জর্জ ইপলাড। ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, আসার মতো প্রশ্ন। এই রাইবোজোম থেকে এটুকুই শুধু জানতে হবে যে এরা প্রোটিন তৈরি করে, ব্যাস, প্রোটিন সিনথেসাইজ করে, ব্যাস, আর কিছু না। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। কি করে রাইবোজোম?
প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়া কি করে? কোষের শক্তিকর। মাইটোকন্ড্রিয়ার দুটো একটা আউটার মেমব্রেন আছে আর একটা ইনার মেমব্রেন আছে, ঠিক আছে? আউটার মেমব্রেনটা পারমিয়েবল, মানে ভেতরে ঢুকতে পারা যায়, তাকে পোরাস বলে, পোরাস নেচারের হয়। আর ইনার মেমব্রেনটা কি দিয়ে এটিপি জেনারেট করে, ঠিক আছে? কি দিয়ে? অ্যাডিনোসাইন আর হচ্ছে রাইবোসফেট দিয়ে তৈরি হয়। ব্যাস হয়ে গেল। এবার নিচেরটা, এবার চলে আসি হচ্ছে ইয়ার। ইয়ার মানে কে বলতে পারবে? ইয়ার কথার অর্থ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমন দেখতে হয়? যখন আমাদের সেলটা, ধরে নিয়ে এটা একটা সেল, সেলের নিউক্লিয়াস আছে এরকম একটা, নিউক্লিয়াসের বাইরে দেখবি এরকম থাকে, তাই না? এরকম থাকে, এরকম হচ্ছে। ছবিটা ভালো হলো না, কিন্তু মূলত হচ্ছে ওই রকমই হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? কেউ একটা ছবি বার করে দেখে নিতে পারিস এক্ষুনি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমন হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের হয়, একটা হচ্ছে স্মুথ বা মসৃণ, একটা মসৃণ হলে আর একটা অবশ্যই অমসৃণই হবে, বা স্মুথ। ইয়ার, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আর একটা হয় হচ্ছে অমসৃণ বা রাফ। ইয়ার, মসৃণ, মসৃণটার কি কাজ আর রাফটার কি কাজ কেউ বলতে পারবে? হ্যাঁ, আর মসৃণটা? মসৃণ হচ্ছে মূলত ফ্যাট আর লিপিড, ফ্যাট অ্যান্ড লিপিড সিনথেসাইজ করে বা মেক করে বলতে পারিস, ঠিক আছে? স্টোর করে, মেক করে, যাই বলিস না কেন, স্টোর হিসেবে থাকে, স্টোরেজ হিসেবে। আর একটা করে কোষের ডিটক্সিফাই করে, কোষকে ডিটক্সিফাই মানে, ডিটক্সিফাই মানে কি? টক্সিক যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে বাইরে বের করে, তাহলে কি? বিশুদ্ধকরণ, ফিল্টার করে, বিশুদ্ধ করে, ঠিক আছে? অমসৃণ ইয়ার এর কাজ হচ্ছে, যেটা বললো জয়শ্রী, কি বললো? প্রোটিন, প্রোটিন তৈরি করে, মেক প্রোটিন করে, ঠিক আছে? এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সমস্ত জিনিস আমাদের তৈরি হলো সেটা কোথায় নিয়ে যায়? সেটা কোথায় দেয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় নিয়ে চলে যায়? সেটা নিয়ে যায় গলগি বডিতে। কোথায়? গলগি বডিতে। এবার গলগি বডি, পরের অর্গানই হচ্ছে আমাদের গলগি বডি, মানে এখানে কিছু জিনিস তৈরি হলো সেটা ট্রান্সফার করে গলগি বডিতে নিয়ে গেল। তাহলে যদি বলে যে গলগি বডিতে ফ্যাট, লিপিড এবং প্রোটিনের ট্রান্সফার কে করে, তাহলে বুঝতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এটা মনে থাকবে। নেক্সট হচ্ছে গলগি বডি। গলগি বডি কেমন দেখতে হয়? সিলিয়েটেড লাইক স্ট্রাকচার, মানে এইরকম হয় দেখতে, এরকম হয় দেখতে, ঠিক আছে? গলগি বডি এরকম কাইন্ড অফ দেখতে হয়। এখানে কিছু কিছু গোল গোল এলিমেন্ট থাকে, এরকম জিনিসপত্র থাকে। এটা ডিসকভার করেছিলেন সর্বপ্রথম, গলগি বডি ডিসকভার বাই ক্যামেলিও গলগি। ক্যামেলিও গলগি, এটা নামটা কোনোদিনই ভুলবি না, কারণ তার নামেই তার অর্গানটার নাম হয়েছে, ঠিক আছে? ডিসকভার বাই ক্যামেলিও গলগি। এটা কত সালে করেছিলেন? 1898-তে, মনে থাকে যান। বোঝা গেল? এইবার এই গলগি বডির দুটো ফেস আছে। এই উপরের দিকের ফেস, এটাকে বলে সিস ফেস। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো ফেস আছে গলগি বডির, দুটো ফেস। উপরের দিকে যে ফেসটা, এটাকে বলে সিস ফেস। সিস, এটার কোনো কোনো বাংলা কোনো নাম নেই, ঠিক আছে? এটাই নাম, সিস ফেস। আর নিচের দিকের যে ফেসটা, এই ফেসটা, এটাকে বলে ট্রান্স ফেস। মনে রাখবে?
ট্রান্সফেস, এটা সিস ফেস। ক্লিয়ার? গলগি বডিকে কি বলে কে বলতে পারবে? যেমন সবগুলোরই একটা নাম আছে, কোনোটাকে ব্রেন, হ্যাঁ কোনোটাকে ধর বলছে ব্রেন অফ দ্য সেল, কোনোটাকে বলছে যে, হ্যাঁ ওটা তো লাইসোজোম হয়ে গেল, ওটা আলাদা জিনিস, আসছে ওটা পরে আসবে। গলগি বডিকে বলা হচ্ছে পোস্ট অফিস অফ দ্য সেল, ঠিক আছে, পোস্ট অফিস বলা হয়। কেন? কারণ গলগি বডিতে যেমন পোস্ট অফিস সবকিছুকে স্টোর করে রাখে, গলগি বডিও স্টোর করে এবং তার আদান প্রদান করে থাকে, ঠিক আছে, যার কারণে পোস্ট অফিস বলা হয়। বোঝা গেল? পোস্ট অফিসে আমাদের কি চিঠিপত্র স্টোর থাকে তেমনি, ঠিক আছে। সিস ফেজ হচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনভেক্স টাইপ, কনভেক্স না জিনিসটা, আমরা যদি কনভেক্স মানে বলতে গেলে উত্তল টাইপ, ঠিক আছে, উল্টো দিকটা দেখ উত্তলের মতো। আর এটা হচ্ছে কনকেভ ফেস, এটাকে বলা হয়, ঠিক আছে, কনভেক্স মিরর আর কনকেভ ফেসের মতো হবে, ওটা মনে রাখতে হবে না। গলগি বডিতে কিসের কাজ হয় তাহলে? কি জানলাম যে এখান থেকে লিপিডটা তৈরি হচ্ছে, ফ্যাট তৈরি হচ্ছে, সেটা গলগি বডিতে আসছে। তাহলে যদি বলে যে অপশনে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকে, আর যদি বলা থাকে ফ্যাট আর প্রোটিন কোথায় স্টোর থাকে, তাহলে বলতে হবে গলগি বডি। বোঝা গেল? এক জায়গায় তৈরি হচ্ছে, স্টোর হচ্ছে এখানে এক জায়গায়। বোঝা গেল? তাহলে এখানে একটা পয়েন্ট এটাও হবে যে প্রোটিন আর ফ্যাট, প্রোটিন অ্যান্ড লিপিড, ফ্যাট এটাও থাকে গলগি বডিতে, ঠিক আছে। আচ্ছা, কোনো এলিমেন্ট, এই যে প্রোটিন আর লিপিডটা আসে হচ্ছে সিস ফেজ দিয়ে, এটা হচ্ছে মুখ বলতে পারিস, আর বেরোচ্ছে হচ্ছে ট্রান্সফেজ দিয়ে। বোঝা গেল জিনিসটা? ওটা দিয়ে ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে। এই যে পার্ট গুলো রয়েছে, এটা এটা পরীক্ষা আসার মতো না, তাও জেনে রাখ। এই যে এই পার্ট গুলো রয়েছে, এই যে অ্যাঙ্গেল গুলো রয়েছে না, এই যে ভাঁজ গুলো রয়েছে, এই যে ভাঁজ গুলো রয়েছে, এই ভাঁজ গুলো রয়েছে, এগুলোকে বলে লুমেন। বোঝা গেল? LUMEN, লুমেন, ঠিক আছে, না জানলেও হবে, শুধু এটুকু জেনে রাখ। এই যে ভাঁজের যে মুখ্যম এরিয়াটা রয়েছে, এই যে উঁচু জায়গা দুটো রয়েছে, একে বলে সিস্টার্নে। ব্যাস। বোঝা গেল গলগি বডি? তাহলে গলগি বডির কাজ কি হলো? স্টোর করে রাখা কাকে? লিপিড। আর গলগি কে আবিষ্কার করে? ক্যামিলিও গলগি। আর গলগি কি বলে? পোস্ট অফিস অফ দা সেল। ছবিটা কেমন? এরকম ছবি, সবাইকে বাড়িতে একটু চেক করে দিই, ছবিগুলো দেখবি, তাহলে মাথায় থেকে যাবে। এরপরে চলে আসি হচ্ছে লাইসোজোম, যেটা আমাদের আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলে, ঠিক আছে। লাইসোজোমকে কি বলে? সুইসাইডিয়াল ব্যাগ। কেন বলে? কেন বলে লাইসোজোমকে সুইসাইডিয়াল? লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোমকে বলে সুইসাইডিয়াল ব্যাগ। এটা মূলত কি কাজ করে বলতো? একে বলে সুইসাইডিয়াল ব্যাগ, ঠিক আছে, বানান ভুল হয়ে গেল। বা আত্মঘাতী থলি, ঠিক আছে, আত্মঘাতী লিখতে হবে বাংলায়। বাংলা লিখতে গেলে সময় চলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ডাইজেস্টিভ টাইপের নেচার হয়, ঠিক আছে। ডাইজেস্টিভ কথার অর্থ হচ্ছে হজম করতে পারে সবকিছুকে। মানে ধর সেল, একটা কোষের মধ্যে ধর কিছু বাইরের আনওয়ান্টেড জিনিসপত্র ঢুকে পড়েছে, ঠিক আছে, ধরে নে কোনো একটা ছোট স্মল ব্যাকটেরিয়া ঢুকে পড়েছে, বা কোনো ধরনের আনওয়ান্টেড যে সমস্ত জিনিসটা কোষে ঢোকার দরকার ছিল না, তখন লাইসোসোম কি করবে? লাইসোসোম সেটাকে নিজের মধ্যে নিয়ে নেবে, নিয়ে ডাইজেস্ট করে দেবে এবং পুরো কোষটাকেই ও ডাইজেস্ট করে নেবে। বুঝতে পেরেছিস? মানে পুরো কোষটাকেই নষ্ট করে দেবে। হ্যাঁ, মানে কোষের মৃত্যুর কারণও হচ্ছে লাইসোসোম। মানে এমন না যে শুধু ওই অর্গানটাই নষ্ট হচ্ছে,
পুরো কোষের স্ট্রাকচারটাকেই সে নষ্ট করবে। এটা একটা সেফটি মেকানিজম। কারণ দেখা গেল প্লাজমোডিয়াম যেমন একটা জিনিস হয়, প্লাজমোডিয়াম কার প্রোটোজোয়া বলতো? প্লাজমোডিয়াম নাম শুনেছিস? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কি করে? প্লাজমোডিয়াম প্রথমে একটা সেল তৈরি করে, কোষ। জ্বরের অনেকগুলো স্টেজ হয়, তো সেকেন্ড স্টেজে কি হয়, প্লাজমোডিয়াম নিজের কোষটাকে বিভাজিত করে অনেকগুলো ছোট ছোট কোষ তৈরি করে একটা কোষের মধ্যেই, এরকম। তারপরে স্টেজে প্লাজমোডিয়াম করে হচ্ছে কোষটাকে আরো বড় করে, সেলের স্ট্রাকচারটাকেও এরকম করে লম্বাটে হয়। এই যে ছোট ডট গুলো দিয়েছি এগুলো নিউক্লিয়াস। প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে ওটা ভেঙে গিয়ে এতগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এবার প্লাজমোডিয়ামের জীবাণুটা কি করবে, এই যে কোষের পর্দাটা এটা ভেদ করে বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে কি হলো, এটা ইন্ডিভিজুয়ালি এক একটা কোষ তৈরি হয়ে গেল। বোঝা গেল? একটা কোষ থেকে অনেক কোষ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে প্লাজমোডিয়াম, এভাবে কাজ করে ম্যালেরিয়ার জীবাণু। তো এই ধরনের জীবাণু যদি চলে আসে কোষের মধ্যে, তাহলে আমাদের কি করণীয়? কোষটাকে বিনষ্ট করতে হবে পুরোটাকে, নাহলে তো বাড়তে থাকবে। সেই কাজটাই করে থাকে হচ্ছে লাইসোজোম। বোঝা গেল জিনিসটা? পুরো কোষটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে সুইসাইডিয়াল ব্যাগ বলে, ডাইজেস্টিভ নেচারের হয়। আচ্ছা, যদি বলে যে লাইসোজোম কোথায় তৈরি হয়, কে বলতে পারবে? লাইসোজোম কোথায় তৈরি হয়? তৈরি হয় হচ্ছে গলগি বডিতে, মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট। তৈরি হয় গলগি বডিতে। লাইসোজোম কোথায় তৈরি হয়? গলগি বডিতে। তার মানে গলগি বডিরও এটা একটা কাজ, যে গলগি বডিতে লাইসোজোম কিন্তু তৈরি হচ্ছে। বোঝা গেল বিষয়টা? আর লাইসোজোম যে, ধর এটা একটা লাইসোজোম আছে, এটা লাইসোজোম, ঠিক আছে? এর মধ্যে কিছু তরল আছে, তরল তরল ধাত্র আছে, ফ্লুইড আছে, ফ্লুইড আছে লাইসোজোমের মধ্যে কিছু ফ্লুইড আছে। এই ফ্লুইডটা তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। লাইসোজোমের মধ্যে থাকা যে তরলটা, সেটা তৈরি হয় হচ্ছে ইআরএ। বোঝা গেল বিষয়টা? ফ্লুইড যেটা, ফ্লুইড তরলটা, তরলটা সেটা তৈরি হয় ইআরএ। ইআর কোন ইয়ার, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা পড়ে আসলাম আগে। সেটার হচ্ছে রাফ, যেটা দু রকমের ইয়ার বললাম, একটা হচ্ছে স্মুথ, একটা রাফ। রাফে তৈরি হয় হচ্ছে ভেতরের তরলটা। লাইসোজোমের ভেতরে যে ধাত্র তরলটা থাকে, যেটা মেনলি কাজ করে থাকে, মেন কাজ করে থাকে, সেটা তো ইআরএ তৈরি হয়। আর লাইসোজোমটা তৈরি হয় হচ্ছে গলগি বডি। বোঝা গেল বিষয়টা? সেল স্ট্রাকচারের লাস্ট একটাই জিনিস আছে, বাদ বাকি আমাদের সেল প্রায় কমপ্লিট, শেষের দিকে। না, ডাস্টবিন গলগি বডি। ডাস্টবিন অফ সেল ভ্যাকুয়েলস, ফাঁকা জায়গা, সেটাই পড়বো আমরা। আচ্ছা, লাস্ট ওয়ান, ঠিক আছে? সেলের লাস্ট স্ট্রাকচার এটা, এটা হচ্ছে ভ্যাকুয়েলস। ভ্যাকুয়েলস মানে হচ্ছে গহ্বর। যেমন আমি একটা ছবি দেখে দেখাই, ধরেন এটা একটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল মানে হচ্ছে এটা তোর হচ্ছে উদ্ভিজ্জ সেল, ঠিক আছে? এর মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, আর কি, লাইসোজোম। লাইসোজোম ধরে নেয় স্পিন্ডেলি, এখানে স্পিন্ডেল বলে এগুলো, ছোট ছোট দানা দানা থাকে, আর ছোট ছোট থাকে সাইটোপ্লাজম। এইবার এটা ছাড়াও এর মধ্যে কিছু ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থান থাকে। বোঝা গেল? ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্পেস, এমটি স্পেস, কিছু থাকে না তার মধ্যে। ওই ফাঁকা জিনিসগুলোকে বলে গহ্বর। গহ্বর বা ভ্যাকুয়েলস। ভ্যাকুয়েলস, ঠিক আছে? গহ্বর বা ভ্যাকুয়েলস, যে ফাঁকা জায়গাটা থাকে তাকে বলে ভ্যাকুয়েলস।
এই ভ্যাকিউলস বা ফাঁকা জায়গাটারও কিছু গুরুত্ব আছে, এটার কাজ আছে কিছু, ঠিক আছে। প্ল্যান্ট, যে প্ল্যান্ট সেল দিয়ে আলোচনা করলাম, ভ্যাকিউলস হচ্ছে প্ল্যান্ট সেলেও থাকে, অ্যানিমাল সেলেও থাকে, মনে রাখবে। ভ্যাকিউলস হচ্ছে প্ল্যান্ট সেলেও থাকে, প্ল্যান্ট সেল মানে উদ্ভিজ্জ, আর প্রাণীতেও থাকে, অ্যানিমেলেও থাকে, ঠিক আছে, অ্যানিমাল সেলেও থাকে। প্ল্যান্ট সেলে 50 থেকে 90% হচ্ছে ভ্যাকিউলস থাকে, মাথা রাখবে। প্ল্যান্ট সেলে 50 থেকে 90% ভ্যাকুয়ালস থাকে, মানে প্রাণী উদ্ভিদের যে সেলটা, যে কোষটা, ওর মধ্যে ফাঁকা স্থানটা থাকে 50 থেকে 90%, আর বাকি হচ্ছে অর্গান থাকে, বাকি মাইটোকন্ড্রিয়া এটা ওটা হাবি যাবি বাকি জায়গা থাকে, আর বাকি অংশটা ফাঁকা থাকে, বোঝা গেল, 50 থেকে 90% ফাঁকা থাকে। এরা কি করে, স্থায়িত্ব প্রদান করে গাছকে, গাছের যে মনে কর দৃঢ়তা কি না, ওটাই ভ্যাকুয়ালস এর জন্য। গাছ কি শক্ত তো, আমাদের মতো বডি থোড়াই যে আমাদের ভেতরে পারমিয়েবল, ভেতরে ঢুকে যাচ্ছে, ওরকম তো হচ্ছে না, গাছ কিন্তু চাপলে ভেতরে ঢোকে, ঢোকে না। ওই যে রিজিডিটির ব্যাপারটা, যে দৃঢ়তা ব্যাপারটা, সেটা ভ্যাকুয়ালস এর জন্য আছে, বোঝা গেল। তাহলে কিওয়ার্ড যদি মনে রাখতে হয় তাহলে মনে রাখবি রিজিডিটি, ইংরেজিটাও এখান থেকে শিখে যা। রিজিড, রিজিড মানে হচ্ছে দৃঢ়তা, মানে রিজিড একদম ফাঁপা না, নিরেট, বুঝতে পারলি, রিজিডিটি প্রদান করে হচ্ছে এই ভ্যাকুয়ালস, মনে রাখলো। আচ্ছা, আর অ্যানিমাল সেলের মধ্যে যে ভ্যাকুয়ালসটা থাকে তাতে কি কি পাওয়া যায়? অ্যানিমাল সেল মানে আমরা হচ্ছে অ্যানিমালের মধ্যে পড়ি, বোঝা গেল, কেউ কিন্তু হিউম্যানকে আলাদা ভাবিস না, আমরা কিন্তু পশুর মধ্যেই পড়ি, ঠিক আছে। অ্যারিস্টটল বলেছিলেন যে ম্যান ইজ দ্য পলিটিক্যাল অ্যান্ড ম্যান ইজ দ্য ডেমোস্টিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল, ঠিক আছে। মানে কথার অর্থ হচ্ছে আমরা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক পশু, বুঝতে পারলি, পশুই আমরা, তো অ্যানিমেলের মধ্যেই পড়ি। তো অ্যানিমাল সেলের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, সুগার আর অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড, সুগার, সুগার মানে হচ্ছে গ্লুকোজ, যার সংকেত, গ্লুকোজের সংকেত আমরা জানি অনেকে C6H12 ও 6, এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। এই গ্লুকোজ, সবার দেহে গ্লুকোজ আছে, প্রাণী দেহ এবং মানব দেহ। মানুষের দেহে গ্লুকোজ কি আকারে সঞ্চিত থাকে কে বলতে পারবে? ইন হিউম্যান বা অ্যানিমেলসদের মধ্যে গ্লুকোজ কি আকারে সঞ্চিত থাকে? স্টার্চ কার দেহে থাকে? But উদ্ভিদে থাকে হচ্ছে স্টার্চ, ঠিক আছে, গ্লুকোজ সঞ্চিত থাকে উদ্ভিদের স্টার্চ হিসেবে, আর প্রাণী দেহে সঞ্চিত থাকে হচ্ছে গ্লাইকোজেন হিসেবে, ঠিক আছে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, মনে রাখবে। একটা ছোট পয়েন্ট দেখে না, ব্যাস তাহলে হয়ে গেল। আর একটা অর্গান আছে, সেটার নাম হচ্ছে পারক্সিজোম, ঠিক আছে, পারক্সিজোম, ঠিক আছে। এটা কি করে, এই অর্গানটা কি করে, এটা যে আমাদের ফ্যাট আছে না দেহে, কেমিক্যালি যদি ফ্যাটটাকে আমরা দেখি কেমিক্যালি, ওটা একটা চেন হয়, ফ্যাটের একটা চেন বলে, ওটা ফ্যাট চেন হয়, ঠিক আছে। চেন কথার অর্থ হচ্ছে ফ্যাটের মলিকিউল গুলো একটার সাথে আরেকটা জোড়া অবস্থায় থাকে, লেগে থাকে, তো ওটা চেনের মতো দেখায়। তো ফ্যাট চেনটাকে পারক্সিজম কি করে, পারক্সিজম, ঠিক আছে, এটা বাংলা কোনো নাম নেই, ঠিক আছে, পারক্সিজম, পারক্সিজম কি করে, সেই ফ্যাট চেনটাকে ভাঙে। এই যে ফ্যাট চেনটার কথা বললাম, যে সূত্রাকারে ফ্যাট চেন রয়েছে, সুতোর মতো আটকানো একটা সাথে আরেকটা, ঠিক আছে, এই ফ্যাট চেনটাকে কি করবে, ভেঙে দেবে ছোট ছোট খণ্ডে, ফ্যাট চেনটাকে ব্রেক করবে, এটা হচ্ছে এর কাজ। এই হলো পারক্সিজমের কাজ। কমপ্লিট সেল স্ট্রাকচার, এই হলো সেল স্ট্রাকচার, ঠিক আছে, সেল স্ট্রাকচার